আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় শিক্ষার্থী, মডেল টেস্ট 1 এবং 2 দেওয়ার পরে অজস্র অনুরোধ এসেছে মডেল টেস্ট 3 দেওয়ার জন্য। আর আপনাদের অনুরোধ রক্ষার্থে আমরা আজকে নিয়ে এসেছি আমাদের মডেল টেস্ট 3। আপনাদের জানিয়ে রেখেছিলাম যে আজকের ক্লাসটা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে। আমরা ঠিক আইবিএ যেই প্যাটার্নে প্রশ্ন তৈরি করে ঠিক একই প্যাটার্নে প্রশ্নগুলো তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আজকের ক্লাসটি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিস সহায়ক প্রশ্ন সমাধান মডেল টেস্ট নাম্বার 3। তার আগে একটুখানি জানিয়ে রাখতে চাই যে আমাদের এই আইবিএ প্যাটার্নকে ফলো করে ছোট্ট একটা সাজেশন তৈরি করা হয়েছে। আপনারা যদি মনে করেন যে আমি পড়ে বেনিফিটেড হব, তাহলে আমাদের এই সাজেশনটুকু আপনি সংগ্রহ করতে পারেন একেবারে নামমাত্র মূল্যে। তবে শুধু পিডিএফটা কেনার উদ্দেশ্য যদি থাকে, পড়ার উদ্দেশ্য না থাকলে আমাদের সাজেশনটি নেওয়ার প্রয়োজন নেই। আর দ্বিতীয় যে কথাটা বলতে চাই, আমাদের প্রাইমারি এবং নিবন্ধনের একটা পেইড ব্যাচ চলছে। ইতিমধ্যে 2টো পরীক্ষা হয়ে গেছে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে। তাহলে আমরা একটু শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। তাহলে প্রথমে আমাদের যেটি রয়েছে, সমাস নিষ্পন্ন পদটিকে কি বলা হয়? সমাস নিষ্পন্ন পদকে বলা হয় সমস্ত পদ। আমি আবারও বলে দিচ্ছি, সমাস নিষ্পন্ন পদটিকে কি বলা হয়? সমস্ত পদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এই বাটে একটা গান রয়েছে। তাহলে এখানে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? যদিও এখানে পায়ের নিচে টান থাকবে। তাহলে যেহেতু এখানে আমাদের একটা উপাদান বোঝাচ্ছে, অর্থাৎ পা দিয়ে আমাদের কি করতে হবে? চিহ্ন দিতে হবে, তার মানে উপাদান বোঝাচ্ছে। সেক্ষেত্রে এখানে আমাদের অ্যান্সার করতে হবে করণ কারক। যেহেতু পা এর সাথে এর এর একটা বিভক্তি যুক্ত রয়েছে, সেক্ষেত্রে এটি হবে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। কুল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? কুল বলতে মূলত আমরা কি বুঝে থাকি? যে নদীর কিনার, তট, তীর এগুলো বুঝিয়ে থাকি। সেক্ষেত্রে কুন্তলটা কুল শব্দের সমার্থক শব্দ নয়। বাংলাদেশের সংবিধানের 21-2 ধারায় বলা হয়েছে, সকল সময়ে ড্যাশ চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। তাহলে এখানে সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা। যদিও সরকারি অফিসে গেলে কিছুটা ভিন্ন পরিস্থিতি বা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে, দামিনী শব্দের অর্থ কি? দামিনী বলতে মূলত বোঝানো হয় বিদ্যুৎ। বিদ্যুৎকে আমরা বলবো দামিনী, অর্থাৎ দামিনী শব্দের অর্থ বিদ্যুৎ। আলকাতরা কোন ভাষা থেকে এসেছে? এক্ষেত্রে আপনাদের একটুখানি বলে রাখতে চাই যে আইবিএ ক্ষেত্রে কিন্তু পর্তুগিজ ভাষা থেকে প্রশ্ন সবচেয়ে বেশি করে, তাই আমরা পর্তুগিজ ভাষা এখানে লিখেছি। পর্তুগিজ ভাষা থেকে এসেছে আলকাতরা শব্দটি। এই বনে বাঘের ভয় নেই, কোটেশনে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আমাদের এখানে বাঘের। এখন খেয়াল করতে হবে, ভয় ডর কথাটি উল্লেখ থাকলে কোনটা হয়? ভয় ডর কথা যখন উল্লেখ থাকবে তখন আমাদের স্বভাবতই হয়ে যাবে কি? অপাদান কারক। যেহেতু বাঘের সাথে বা এর বিভক্তি যুক্ত রয়েছে, তাই অপাদানের ষষ্ঠীটা হবে সঠিক উত্তর। চন্দ্রনাথের পাহাড় কোথায় অবস্থিত? এটা আমরা সহজেই উত্তর করব, এটি সীতাকুণ্ডে অবস্থিত। 5 miles ড্যাশ এ লং ডিস্টেন্স। 5 miles এটি কিন্তু প্লুরাল হলেও এখানে ভার্ব গ্রহণ করবে কি? সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে হবে 5 miles ইজ এ লং ডিস্টেন্স। নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন? এটি আবিষ্কার করেছিল এবং আমরা আগের এটি দিয়েছিলাম কি, যে এটার প্রতিষ্ঠাতাকে। এটা আবিষ্কার করেছিলেন বুকানন হ্যামিল্টন। দ্য কালার অফ হার আইস ড্যাশ ব্লু, এটা দুই ভাবে হয়। দ্য কালার অফ হার আইস ব্লু ইন কালার, এটা একটা হয়। যেহেতু এখানে আমাদের আর্টিকেল রয়েছে, আর্টিকেল যখন করব, সরি ভার্ব রয়েছে, সেক্ষেত্রে আমাদের ইজ করতে হবে। দ্য কালার অফ হার আইস ইজ ব্লু। আমি কিন্তু দুটো প্রশ্ন এখানে বলে দিচ্ছি। দ্য কালার অফ হার আইস ব্লু ইন কালার, এটা একটা হয়। দ্য কালার অফ হার আইস ইজ ব্লু, দুটা কিন্তু দুভাবে হতে পারে। নাসিমা said what a fine picture it is, এটা ইনডিরেক্ট করতে হবে। তাহলে what a fine বলা আছে যেখানে, তাহলে what a fine যদি থাকে তাহলে এখানে আমাদের করতে হবে it was a very fine picture, এভাবে করব। তাহলে নাসিমা exclaimed that it was a very fine pictures। এবারে গণিত থেকে যে প্রশ্নটি রয়েছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 5, 6 এবং 7 মিটার, নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? প্রিয় শিক্ষার্থী, এই
গণিত অংশের সমাধানটুকু প্লিজ আমি রিকোয়েস্ট করে বলছি, আই রিকোয়েস্ট প্লিজ এই অংশগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। কারণ আইবি এর অঙ্কগুলো হয় কি একটু বড় ধরনের হয়, বাট সহজে সমাধান করার বিভিন্ন পথ আছে। এই অংশটুকু প্লিজ একটু দেখবেন। ভিডিও দেখার উদ্দেশ্যে বলছি না, আপনাদের নিজেদের উপকারার্থে একটু প্লিজ দেখবেন। তাহলে এখানে আমাদের তিনটি বাহু রয়েছে 5, 6, 7। তাহলে তিনটার অবস্থান বা তিনটার দৈর্ঘ্য তিন ধরনের, তাহলে নিশ্চয়ই এটাকে আমরা বিষম বাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে বিষম বাহু ত্রিভুজের আমাদের ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন, 7, 5, 12, 12, 6 কত 18। তাহলে 18কে আমরা 2 ভাগে ভাগ করব, তাহলে কি পাবো? এস এর মান পাবো, অর্থাৎ পরিসীমার মান পাবো 9। এখন আমাদের ক্ষেত্রফল বের করতে কি করতে হবে? ক্ষেত্রফল সমান আমরা কি জানি? √s ইন্টু s মাইনাস এ, s মাইনাস বি, s মাইনাস সি। তাহলে আমাদের s এর মান কত? 9, সরি 9 বা 9, আচ্ছা যেটাই লিখি না, আমরা 9 লিখলাম। এবারে s থেকে a বিয়োগ করব, তাহলে s থেকে a কোনটা? আমরা যদি প্রথমে 7 বিয়োগ করি, আমরা যে কোনো ভাবে ধরতে পারি। প্রথমে 7 বিয়োগ করলে এখানে কত হয়? 2, তারপরে 6 বিয়োগ করলে হবে 3, এখানে 5 বিয়োগ করলে হবে 4। তাহলে 3 দুগুণে 6, 4, 6, 24, 24 গুণন 9। তাহলে 24 এবং 9 যদি এখন আমরা গুণ করি, তাহলে √ওভার হবে 216 বা 216। তাহলে 216 কে √ওভার করলে আমাদের কত হবে? 14 সামথিং হবে, 14.68 বা সামথিং এরকম হবে। এখন আমরা কথা হলো উত্তরে আমরা যদি দেখি, অর্থাৎ অ্যান্সারে যদি দেখি, আমাদের এরকমটা নেই। কিন্তু এই যে এখানে একটা কথা বলা আছে নিকটতম বর্গমিটারে, নিকটতম বর্গমিটারে আমাদের অ্যান্সারটা বের হয়েছে 14.68, অর্থাৎ 15 এর কাছাকাছি। তাহলে এখানে আমরা অ্যান্সার করব কত? 15 বর্গমিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 একক, অপর প্রত্যেক বাহুদ্বয় 10 একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক হবে? তাহলে যেহেতু আমাদের একটা ত্রিভুজের কি আছে? ভূমি আছে, বাহুদ্বয় আছে, আমাদের কি করতে হয়? উচ্চতাটা প্রয়োজন হবে। তাহলে এই অঙ্কটা আমরা সমাধান ক্ষেত্রে আমরা কি করব? যেহেতু ত্রিভুজের উচ্চতাটা আমার প্রয়োজন হবে, উচ্চতাটাকে আমরা কি করব? √ওভার, যেহেতু ছোট কত? 10, 10 স্কয়ার মাইনাস বড় কত? 16, মানে 16/2। 2 কোথা থেকে আসলো? হাফের যেটি ছিল, এরপরে স্কয়ার করব। তাহলে এখানে 10, 10 এ 100 মাইনাস 2 দিয়ে যখন আমরা 16 কে কাটবো তখন কত হবে? 8 হবে। 8 এর উপর স্কয়ার থাকলে কত হবে? 64। তার উপরে রুট করলে আমরা কত পাবো? √ওভার 36, মানে 6 পাবো। তাহলে আমরা উচ্চতাটা কত পেলাম? 6 পেলাম। এবারে আমাদের হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বা ভূমি গুণ উচ্চতা ভাগ 2 করতে পারি না? তাহলে আমাদের ভূমি কত পেলাম? 6 গুণন, সরি উচ্চতা কত পেলাম? 6, ভূমি কত ছিল? 16 ভাগ 2, তাহলে 3, 3 16 48। তাহলে এখানে আমাদের কত হবে? 48 বর্গ একক। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাশ করছে। আমরা অ্যান্সারটা দেখবো কি কত পার্সেন্ট পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। ওকে, তাহলে একটু খেয়াল করুন। 30% পরীক্ষার্থী পাশ করছে, বাকি যে 70% ছিল সেটা নিশ্চয়ই ফেল করছে। লজিক তো এটাই, তাই না? এটাই তো লজিক। তাহলে যারা পাশ করতে পারেনি, তার মানে তারাই তো ফেল করেছে। তাহলে যারা ফেল করেছে বা পাশ করতে পারেনি, তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। আচ্ছা, তারা কি করছে কি করেনি সেটা আমরা পরে দেখব, কিন্তু তারা তো ফেল করেছে। তাহলে এই 30 আর 12 মিলে কত হলো? 42। তার মানে এই 70% সমান এই 42 জন। এটাই তো কথা। তাহলে 70% সমান যদি 42 জন হয়, তাহলে 100% সমান কত? এটাই হচ্ছে এখন আমাদের অ্যান্সার। তাহলে আমরা একটু যদি টেকনিক্যালি বা লজিক্যালি চিন্তা করি যে 7 এর সাথে আমরা কত গুণ করলে 42 পাবো? 6 গুণিতক 7, 6 7 42, তাই না? তাহলে 100% এর চিন্তা যদি, তাহলে 6 দিয়ে যদি 10 কে গুণ করি, তাহলে 6 10 এ 60, এই 60 জনটা হবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ মোট পরীক্ষার্থী। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে একটি ট্রেন সকাল 7টায় ছেড়ে গিয়ে বিকেল 3টায় চট্টগ্রামে পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ যখন চাইবে, মোট দূরত্ব ভাগ মোট সময়। তাহলে এখানে আমাদের মোট দূরত্ব কত? 300 কিলোমিটার ভাগ, তাহলে সকাল 7টা থেকে 3টা, তাহলে 8 7 15, তাহলে 15 মানে 3টা, আমরা 24 ঘন্টা চিন্তা করলে 15টা বাজবে, তো মানে 8 ঘন্টা। এখন 300কে আমরা 8 দ্বারা যদি ভাগ করি, 37 সামথিং হবে। তাহলে সেক্ষেত্রে আমরা 37.5 কিলোমিটার, এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টি বোঝাতে পেরেছি।
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশে চলে গেল। 45 জন ব্যবসা শুরু করলো, কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ঠিক আমরা 15 নাম্বার যেই অঙ্কটা বোঝালাম, সেম জিনিসটা একটুখানি মডিফাই করে আমরা দিয়েছি। তবে এই প্রশ্নের উত্তরটা আপনাদের জন্য একটা এইচডব্লিউ থাকবে। আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের বিগত 2 নাম্বার মডেল টেস্টে অসংখ্য অজস্র কমেন্ট এবং মেসেজ পেয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য কমেন্ট গুলো হলো যে জুলফিকার আলী লিখেছেন, স্যার অঙ্কগুলো একটু ভেঙে ভেঙে করলে আমাদের বুঝতে সুবিধা হবে। আশা করছি আজকের ক্লাসে সেটি আপনি পেয়েছেন। শাখাওয়াত হোসেন লিখেছেন, স্যার আপনি বিনা পয়সায় আমাদের যে উপকার করেন তার প্রতিদান আল্লাহ আপনাকে দেবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, এরপরে আরেকজন লিখেছেন, কোন বইটি পড়লে ভালো হবে অফিস সহায়কের জন্য উপানুষ্ঠানিক? মূলত উপানুষ্ঠানিক শিক্ষা বলতে আপনি যদি ভালো করতে চান অবশ্যই আপনাকে আইবি এর যে জব সলিউশন গুলো আছে অথবা আমরা যে সাজেশনটা দিচ্ছি, আমরা সাজেশনটা আপনারা যদি নাও কিনেন সেটা সমস্যা নেই, কিন্তু আইবি এর প্যাটার্ন আপনাকে ফলো করতে হবে। আলবাব হোসেন লিখেছেন, স্যার আমি আচ্ছা আলবাব সিলেট থেকে দেখছি, আপনার ভিডিও দুটি অসম্ভব ভালো লেগেছে, প্লিজ আরো এরকম চাই। নিশ্চয়ই আপনার এরপরে সম্রাট লিখেছেন, প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড মানের, অসংখ্য ধন্যবাদ স্যার। আবুল কালাম লিখেছেন, অনেক সুন্দর ভিডিও, অনেক সুন্দর ক্লাস লিখেছেন এমডি শাকিল। এছাড়াও আর অনেক শিক্ষার্থী কিন্তু কমেন্টে জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন, দোয়া করেছেন। আপনাদের সকলের জন্যই অনেক অনেক শুভকামনা থাকে, দোয়া থাকে সর্বসময়ের জন্য। অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বেশি বেশি কমেন্ট করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। আমরা পরবর্তীতে যাব যে রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স, রয়টার্স মূলত এটি যুক্তরাজ্য, যেটাকে আমরা ইংল্যান্ড বা ইউকে বলে থাকি বা যুক্তরাজ্য যেটাই বলি, এটি সংবাদ সংস্থা। সংবিধানের কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখবেন। নারী পুরুষের সমান অধিকার কিন্তু 28, বা যদি 28 থেকে 28 2 বলা থাকলে সেটিও সঠিক। আর আইনের দৃষ্টিতে সমতা যেটা বলা আছে সেটা কিন্তু 27 বলা আছে। হাত ধুয়ে বসা, এই বাগধারাটির অর্থ কি? হাত ধুয়ে বসা বলতে নিশ্চিন্ত বোধ করা, কোন একটা বিষয়ে আমি নিশ্চিত হলাম, স্বস্তি অনুভব করা, এরকম কথা বোঝাবে। ডালে ডালে কুসুম ভার, এখানে ভারটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে মূলত সমূহ, সমূহ কথাটি ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোথায়? বাংলাদেশের বৃহত্তম বনভূমি মূলত পার্বত্য বনাঞ্চলকে বলা হয়। এখানে একটু কথা আছে, বাংলাদেশের বৃহত্তম বনভূমি এখানে সুন্দরবন বনাঞ্চল নাকি পার্বত্য, এটি কোনটি? এটি অনেকেই বলে যে সুন্দরবন হবে, কিন্তু এই প্রশ্নটা একটুখানি ব্যাখ্যা রয়েছে। ব্যাখ্যাটা হলো এই যে এখানে বৃহত্তম বনভূমি বলা হয়েছে, এক্ষেত্রে অবশ্যই পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল হবে। তবে যদি বলা হয় একক বৃহত্তম বনভূমি কোনটি, তখন হবে কিন্তু সুন্দরবন। সুন্দর বনাঞ্চল কিন্তু হবে না, সুন্দরবন। পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল এটি মূলত আমাদের যে পার্বত্য জেলাগুলো রয়েছে, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এই সামগ্রিক যে অঞ্চলটুকু, এই অঞ্চলটুকু নিয়ে এই বনভূমি গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না? এটা কম বেশি আমরা সকলেই জানি, কালেমা খচিত থাকায় সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, এটা বলতে হবে কি, এটা আমাদের সাবেক জাতির ড্যাডি, মূলত আমরা যাকে জাতির ড্যাডি বলে থাকি, সেই শেখ মুজিবুর রহমান। যদিও এই প্রশ্নটা সংবিধানের ক্ষেত্রে আসতে পারে, তবে অন্যভাবে আসবে না। এরপর রয়েছে সিনোনিম। আমি বারবার বলছি, আইবির প্রশ্ন প্যাটার্ন আপনার সিনোনিয়ম, অ্যান্টোনিয়ম, কারেক্ট স্পেলিং এবং কারেকশন, এই চারটা সবচেয়ে বেশি পড়বেন। দ্য সিনোনিম অফ অ্যাক্টিভ, অ্যাক্টিভ বলতে কি বোঝায়? অ্যাক্টিভ বলতে কি কোনো চলন্ত কোনো কিছু, জীবিত কোনো কিছু, এরকম অ্যানিমেটেড আমরা বলি। তাহলে অ্যাক্টিভ মানে কি? চলন্ত, কর্মচাঞ্চল্য, তার মানে ব্যস্ত বা বিজি। এটা কিন্তু সিনোনিম অর্থাৎ সমার্থক অর্থ আসে। কথা, এর সমার্থক শব্দ কি? কথা মানে কি? আমরা মুখ দিয়ে যেটা বলি, বচন। তনয়া তো হবে না, তনয়া মানে কি? মেয়ে। খাদক মানে যে খায়, পিক মানে ওই যে কুকিল বা এই যে কাক জাতীয় কিছু, তার মানে বচনটা হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। কোনটি অ্যাবলিশ শব্দের সমার্থক শব্দ? অ্যাবলিশ শব্দের সমার্থক শব্দটা হবে ক্যান্সেল। কোনটি গেইন শব্দের সমার্থক শব্দ বা সিনোনিম অফ গেইন? এটা যদি আমাদের বাংলা ভার্সনে আছে, সিনোনিম অফ গেইন কোনটি হবে? গেইন মানে কি? কোনো কিছু থেকে লাভ করা,
সুবিধা পাওয়া, তাহলে আমাদের এখানে ফুলফিল, প্রমোট, ট্রাভেল এগুলো কিন্তু যায় না, তাহলে অ্যাডভান্টেজ সুবিধা, এটি তাহলে আমরা রাইট অ্যান্সার করতে পারি। সিনোনিম অফ বেনিফিট, বেনিফিট শব্দের অর্থটা আমরা কি বলতে পারি, এখানে আমাদের যদি সিনোনিমটা করি তাহলে এখানে সঠিক উত্তরটি কোনটি হবে, সেটা হচ্ছে ফেভার। ল্যাটেন্ট এর সিনোনিম কোনটি, ল্যাটেন্ট এর সিনোনিম হিসেবে যদি আমরা করি সেটি হবে কনসিয়েলড, মূলত যার অর্থ আমরা বলি যে কোনো কিছু আড়াল করা, গোপন করা ইত্যাদি। নির্বদ্ধ শব্দের এখানে অর্থ কি হবে, নির্বদ্ধ শব্দের অর্থ হবে বিধি বিধান। এ মাটি সোনার বাড়া উদ্ধৃতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এখানে সোনা অর্থ ব্যবহার করা হয়েছে বিশেষায়নের অতিশায়ন হিসেবে। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন কে, তাকে বলা হয় মোহাম্মদ বিন তুগলক। বীজগণিত অংশ রয়েছে a প্লাস বি ইকুয়াল টু 11 যদি হয় a মাইনাস বি ইকুয়াল টু 7 হলে a b এর মান কত, আপনারা a b এর সূত্র ব্যবহার করে করতে পারেন, কিন্তু যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা সেহেতু আপনাকে সময়টা অবশ্যই বাঁচাতে হবে। তাহলে এমন দুটো সংখ্যা আপনাকে নির্বাচন করতে হবে যাদের যোগফল 11 এবং বিয়োগফল 7 হয়, হতে পারে না? আচ্ছা, তাহলে আমরা একটু ট্রাই করে দেখি যে 9 এবং 2 যদি যোগ করি 9 2 11 হয়, আর 9 আর 2 বিয়োগ করলে 7 হয়, তাহলে 9 আর গুণ 2 করলে 9 দুগুণে 18 অ্যান্সার। সময় লাগলো মাত্র 5 সেকেন্ড। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা, যে এখানে এমন দুটো সংখ্যা আপনাকে নির্বাচন করতে হবে যার যোগফল 11 হবে, বিয়োগফল 7 হবে, তাহলে তো আমাদের দুটো শর্ত হয়ে গেল, তখন এ বি গুণ অবস্থায় থাকবে, অ্যান্সার 9 দুগুণে 18 হয়ে গেল, আর এটাই হবে অ্যান্সার। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কি হবে, অন্তরঙ্গ মানে কি, ভালো একটা সম্পর্ক থাকবে, তাহলে এর বিপরীত শব্দ কি হবে, বহিরঙ্গ। সেম একই প্রশ্ন, একই জাতীয়, যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এক্স ওয়াই ইকুয়াল টু 8 হলে x মাইনাস ওয়াই টোটাল স্কয়ারের মান কত। তাহলে সেম একই কথা বলবো, যে এমন দুটো সংখ্যা আপনাকে নির্বাচন করতে হবে যে যোগফল 6 হবে এবং গুণফল 8 হবে। তাহলে আমরা 4 প্লাস 2 যদি ব্যবহার করি, 4 2 6, 4 দুগুণে 8, তাহলে শর্ত দুটো কিন্তু ফিল আপ হয়। তাহলে 4 মাইনাস 2 টোটাল স্কয়ার, তার মানে 2 টোটাল স্কয়ার মানে 4, আর 4টাই হবে আমাদের এখানে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। 1 কুইন্টাল সমান কত কিলোগ্রাম, 1 কুইন্টাল মূলত 100 কিলোগ্রাম বা 100 কেজি এর সমান। উন্নীত শব্দের বিপরীতার্থক শব্দ কি, উন্নীত মানে ক্রমেই উপরের দিকে যাওয়া, উন্নতি করা, উন্নীত প্রমোশন যেটাকে আমরা বলি, উন্নতি আর উন্নীত প্রায় কাছাকাছি অর্থই বহন করে। তাহলে অবনমিত এর বিপরীত শব্দটা কি হবে, অবনমিত। একজন বিক্রেতা 110 টাকা কেজি দরের চায়ের সাথে 100 টাকা কেজি দরের দ্বিগুণ পরিমাণ চা মিশিয়ে 120 টাকা দরে বিক্রি করে, মোট 2000 টাকা লাভ করে বিক্রেতা দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখবো। প্রথম কথা হলো যে 110 টাকা কেজি দরে সে কিনছিল, কিন্তু এখানে কত টাকা সেটা তো আমরা জানি না, তাহলে আমরা ক টাকা ধরবো বা এক্স টাকা ধরবো। তাহলে 110 এক্স টাকা, এটা কি প্রথমটা, অর্থাৎ প্রথম মানে প্রথম প্রকার। এবারে দ্বিতীয় আসি, দ্বিতীয়টা সে 100 টাকা কেজি দরে কিনছিল, কিন্তু এখানে আবার দ্বিগুণ পরিমাণ নিয়েছিল, তার মানে 2 গুণ হয়েছে। তাহলে এখন দ্বিতীয় পরিমাণ আমরা কত বলবো, 100 টাকা করে যেহেতু দ্বিগুণ, তাহলে 200 এক্স টাকা। আচ্ছা, এইবারে আসি, আমাদের এখানে দ্বিগুণ আর 1 গুণ, তাহলে মোট কত গুণ হলো, 3 গুণ হলো। তাহলে এই 3 গুণ চায়ের মোট মূল্য কত হবে, এই 110 সরি, এখানে আমরা যদি এখানে দেখাই যে এই 110 এক্স আর 200 এক্স, এটা টোটাল হবে কিনা 310 এক্স হবে, তাহলে মোট কত হবে 310 এক্স টাকা। এখন এখানে 3 কেজি চায়ের বিক্রয় মূল্য কত সেটা আবার বের করতে হবে। এবারে একত্রে বিক্রয় করছে কত, 120 টাকা করে। এবার এখন 120 দ্বারা আমরা গুণ করব, তাহলে 120 গুণন 3x, তার মানে 3 12 36, 360 এক্স। এবার আমাদের মেইন থিম কিন্তু পেয়ে গেছে, এখানে 310 এক্স, এখানে 360 এক্স। এখন কথা হলো সে কত টাকা লাভ করেছিল, 2000 টাকা। এইবারে আমাদের যেটি করতে হবে, যেখানে 360 এক্স বিয়োগ 310 এক্স সমান 2000 টাকা। এখন তাহলে আমাদের ক্যালকুলেশন করতে হবে কিভাবে, যে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, বিয়োগ করে জাস্ট 50 এক্স হবে, এই পাশে 2000। আমরা যদি উভয় পক্ষকে 50 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, এক্স এর মানটা হবে
40, এটা কিন্তু 80 না, 40। তার মানে এক্স এর মান কত পেলাম? 40। এবারে আমরা সোজা চলে যাব কোথায়? আমাদের কি দ্বিতীয় প্রকারের কত কেজি, তাহলে দ্বিতীয় প্রকারের চা সে কত টাকা কেজি কিনছে সেটা এখন আমাদের দরকার নেই, কিন্তু কতটুকু মিশাইছিল? দ্বিগুণ পরিমাণ, মানে 2 ক পরিমাণ। তাহলে এখন 2x পরিমাণ, অর্থাৎ 2x ইকুয়াল টু 40, আচ্ছা 40 গুণন 2, তার মানে 80। তাহলে এখানে 80 কেজি হবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি। এরপরে যেটি রয়েছে, এক দোকানদার 12.5 অর্থাৎ 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেন। যে মূল্য দিয়ে তিনি দ্রব্যটি বিক্রয় করলেন তার চাইতে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে যেহেতু এটা বড় অঙ্ক, এটাও আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তাহলে প্রথম স্টেপ কি, যেহেতু 12% ক্ষতি হয়েছে, তাহলে 12.5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 100 থেকে সেটা বিয়োগ করতে হবে। তাহলে আমি না লিখে সরাসরি লিখে দিচ্ছি, 100 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে কত হবে? 87 হবে। তাহলে আমরা 12.5 বিয়োগ করলে 87.5 টাকা হবে। এটা কি ক্ষতিতে মূল্য? আপনি একটু বুঝে নেবেন বা নোট করে নেবেন আপনারা। 87.5 টাকা। এবারে কি বলছে? 25% লাভ হয়েছে, তাহলে 25% লাভে বিক্রয় মূল্য, তাহলে এখানে লাভে আমরা কি লিখবো? তাহলে 125 টাকা হবে, 125 টাকা হবে। এই দুটো বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। যে যেহেতু আমাদের 12.5% ক্ষতি হয়েছে, 87.5, 25% লাভ হবে 125। এখন এই বিক্রয় মূল্য পার্থক্য কত? 125 থেকে আমরা 87.5 যদি বিয়োগ করি, যদি আপনারা অন্যভাবে বিয়োগ করে নেবেন, তাহলে 37.5 টাকা বিক্রয় মূল্য কত বেশি হচ্ছে। তাহলে এখন যদি 37.5 টাকা বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। একে হলে 100-র নিচে 37.5। এবার আমাদের বলা আছে কত? কত? 30 টাকা, জাস্ট 30 টাকা। জাস্ট এখানে আমরা কি করব? 30 টাকা গুণ করে দিব। এখন এখানে আমরা যদি 37.5 দিয়ে 100 কে কাটাকাটি করি, এখানে আমাদের একটা আমরা এখানে যেহেতু আছে, এখানে আমরা যদি ভাগ করেন 37.5 দিয়ে সরাসরি 3000 ভাগ করে দিলে আমরা 80 পাবো। আর এই 80টাই হবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। অ্যান্টোনিয়ামস, সিলেক্ট দ্য ওয়ার্ড হ্যাভিং অপোজিট মিনিং। মোবাইল, আচ্ছা মোবাইল বলতে হাতে থাকা মোবাইল এটাও বোঝায়, অন্য কিছু বোঝায়। তাহলে আমরা এখানে খুব সহজে বুঝবো যে মোবাইল শব্দের অ্যান্টোনিয়াম বা অপোজিটটা কি হবে। আচ্ছা, মোবাইল বলতে কি? চলন্ত কোনো কিছু, বহন করা যায় এরকম কোনো কিছু। তাহলে এখানে বিপরীতটা কি হবে? স্থির, অর্থাৎ স্টেবল। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বা সিনোনিম, সরি অ্যান্টোনিম অফ দ্য সিলেক্টেড ওয়ার্ড, তাহলে এখানে নোটিশিয়েবল। হ্যাঁ, নোটিশিয়েবল। তাহলে এখানে নোটিশিয়েবল আমরা কি বলবো? যে নোটিশিয়েবল বলে আমরা এখানে তাৎপর্যপূর্ণ এরকম বলতে পারি, যে গুরুত্বপূর্ণ এটা বলতে পারি। তাহলে এখানে ইনসিগনিফিকেন্ট, অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ সম্পন্ন এটা বলা যেতে পারে। অ্যান্টোনিম ডাইনামিক। ডাইনামিক মানে আমি কি বলবো? গতিশীল বুঝাবো। হ্যাঁ, গতিশীল। আর গতিশীল কারা হয়? যারা একটু কাজে কর্মে ব্যস্ত থাকে। তাহলে এর বিপরীতটা কি হবে? গতিশীল ছাড়া যারা, তার মানে অলস, মিস্টার অলস। লেথার্জিক মানে অলস। অ্যান্টোনিয়ামস, সিলেক্ট দ্য ওয়ার্ড হ্যাভিং অপোজিট মিনিং। অ্যাডভান্স। ওকে, এখানে অ্যাডভান্সের আমরা যদি অপোজিট মিনিং করি তাহলে কি হবে? রিট্রিট। এখানে আমরা রিট্রিটের অর্থটা এরকম বলতে পারি যে পশ্চাৎ গমন বা বহির্গমন, এরকমটা বলতে পারি। ওকে, বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? অনেক অনেক বর্তমান সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে সবচেয়ে বড় যে মানে যে হাওরটা রয়েছে সেটা হচ্ছে হাকালুকি হাওর। আইডেন্টিফিকেশন অফ কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং আমাদের এখানে রয়েছে কি? যে প্রথমে রয়েছে ইনফ্যাথমেবল, আচ্ছা ইনফ্যাথমেবল এবং আনফ্যাথমেবল দুটোই রয়েছে, তাহলে কোনটি সঠিক হবে? তাহলে এখানে আমরা গ নম্বর অপশন যদি দেখি, যে UNFATHOMABLE, আনফ্যাথমেবল, যার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে, অগাধ, অতল, গভীর, এরকম বলি না আমরা অনেক। এরপরে রয়েছে যে আইডেন্টিফিকেশন কারেক্ট স্পেলিং কোনটি রয়েছে? এখানে আমাদের এখানে ব্লাজেনের কারেক্ট স্পেলিং রয়েছে, যার অর্থটা আমরা এরকম বলতে পারি যে মুগুর বা জোর করে ওই যে আমরা যে মুগুর মারি সেটা এখানে বলা হবে। আচ্ছা, এখানে আমাদের স্পেলিং দরকার, মিনিংটা নয়। তাহলে ব্লাজেনটা আমরা BLUDGEN
ইউএন অর্থাৎ গ নাম্বারটা সঠিক উত্তর ক্ষেত্রে আমরা করতে পারবো। আইডেন্টিফিকেশন কারেক্ট স্পেলিং কলিকোয়াইল রয়েছে, কলিকোয়াইল বানানটা আমরা এভাবে বলবো সি আছে, কলিকোয়াইল তো হয় না, কলিকোয়াইল হয়, তাহলে COLLOQUIAL অর্থাৎ খ নম্বরে রয়েছে। এক কথায় প্রকাশ, মর্মকে পীড়া দেয় যা তা কি হবে মর্মন্দ। তালপাতার সেপাই কি বলা হয়, তালপাতার সেপাই নেহায়েত বা অতিশয় দুর্বল। গোপন করার ইচ্ছাকে কি বলা হয়, গোপন করার ইচ্ছাকে এক কথায় প্রকাশ করলে হবে জুগুপ্সা। গ্রিন পিস খুব গুরুত্বপূর্ণ একটি সংস্থা। গ্রিন পিস এটি কোন দেশের পরিবেশবাদী সংস্থা, এটি হলো নেদারল্যান্ডস, অপশনে না থাকলে হল্যান্ডও হবে। একটি দ্রব্য তার অভিহিত মূল্যের 75% দামে ক্রয় করে 120% দামে বিক্রি করতে পারলে মুনাফার হার কত হবে? তাহলে তার অভিহিত মূল্যের 75%। এই অঙ্কটা যদি একেবারে খুব সহজে চিন্তা করেন যে এখানে অভিহিত মূল্য বলা আছে, আপনি 100 টাকা ধরবেন, এটা আপনার মাথা এলোমেলো হয়ে যেতে পারে। সহজে বুঝবেন, 75 টাকায় কিনছে 120 টাকায় বিক্রয় করছে। একেবারে সহজ করে বলবেন, 75 টাকায় কিনছে 120 টাকায় বিক্রয় করছে, লাভ হলো কত 45 টাকা। তাহলে 75 টাকায় লাভ কত 45 টাকা, একে কত 100 কত, এভাবে হিসাব করবেন। আর এই যে এখানে একটা জিনিস যেটি রয়েছে যে মুনাফার হার কত, এটা মুনাফার হার থাকতে পারে, লাভ থাকতে পারে, যেভাবে থাকুক। 75% সমান যদি 45 হয় 100% সমান কত, এটা আরো সহজ। তাহলে 75% 45 হলে 100% সমান 60 হবে, আর এখানে 60%টাই হবে রাইট অ্যান্সার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী অঙ্ক, যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ের উপর 4% বার্ষিক হারে 3 বছরের মুনাফা হলো 240 টাকা, বিনিয়োগের পরিমাণ কত? ভালো করে খেয়াল করবেন, 4% হারে 3 বছরের মুনাফা 240 টাকা। তাহলে 3 বছরে যদি 240 টাকা হয়, 1 বছরে কত, এটাই আমাদের বের করতে হবে। 3 আসতে 24, তার মানে 80 টাকা। তাহলে 4% সমান 80 কোনটার হবে, 4 দুগুণে 80, তার মানে 2000 টাকা। তাহলে এখানে আমাদের গ নাম্বারটা হলো 2000 টাকা অ্যান্সার। এই যে এই টেকনিক গুলোই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, যে অনেক বড় অঙ্ক তারপরে কত সহজেই কিন্তু উত্তর করা যাচ্ছে। তুমি তোমার এক বন্ধুকে 500 টাকা ধার দিলে, 2 বছর পর তোমাকে 600 টাকা ফেরত দিতে রাজি আছে। কথা হলো তোমার বন্ধুর প্রস্তাবিত মুনাফার হার কত হবে, কত বছর পর, 2 বছর পর। তাহলে 2 বছর পর যদি সে আমাকে 100 টাকা বেশি দেয়, তাহলে এখানে আমাদের হবে 10%, কারণ 500 টাকায় প্রথম 1 বছরে দিবে 50 টাকা, দ্বিতীয় 1 বছরে দিবে 50 টাকা, মোট কত হলো 100 টাকা, অর্থাৎ 600 টাকা। বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় বসেছে? প্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট বসেছে টুঙ্গিপাড়া। পোস্টাল একাডেমি অবস্থিত কোথায়? পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহীতে। লেট মি ডু দ্য সাম এর প্যাসিভ ভয়েস করতে হবে। লেট মি ডু দ্য সাম এটি যদি করতে হয়, লেট দ্য সাম বি ডান বাই মি, অর্থাৎ ঘ নাম্বারটা এক্ষেত্রে সঠিক উত্তর। মাই আঙ্কেল লুক আফটার মি, আচ্ছা লুকস আফটার মি এর প্যাসিভ ফর্ম কোনটি হবে? তাহলে মাই আঙ্কেল লুকস আফটার মি এটা যদি প্যাসিভ করতে যাই, তাহলে আই অ্যাম লুকড আফটার বাই মাই আঙ্কেল, এটি হওয়ার কথা, তাই না? তাহলে সেক্ষেত্রে ঘ নাম্বারটি সঠিক উত্তর। কোন শব্দটি অপপ্রয়োগের দৃষ্টান্ত? ওকে, এটি বলার আগে আরো একবার আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা যারা পড়ার উদ্দেশ্যে আমাদের সাজেশনটি নিতে চান, নিশ্চয়ই আমাদের স্লাইডে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাজেশনটি সংগ্রহ করবেন। কোন শব্দটির অপপ্রয়োগ দৃষ্টান্ত? এখানে অশ্রু জল রয়েছে, এই অশ্রু জলটাই কিন্তু অপপ্রয়োগের দৃষ্টান্ত, কারণ অশ্রু এবং জল সম্পূর্ণ আলাদা দুটি শব্দ। নিচের যেটি বাংলা ভাষার অপপ্রয়োগের দৃষ্টান্ত, সবগুলো, এই সবগুলো কিন্তু হয় না, সব অথবা সব বললেই আমাদের গুলোর কাজ হয়ে যায়, তাই সবগুলো বলাটা কি হবে? অপপ্রয়োগ হবে। হি ইজ ড্যাশ উইক টু মুভ, তার মানে সে এতটাই দুর্বল যে মুভ করতে পারছে না, তার মানে হি ইজ টু উইক টু মুভ, টু ব্যবহার হবে এখানে রাইট অ্যান্সার হিসেবে। উই ওয়ার্ক হার্ড ড্যাশ সাকসিডিং ইন দ্য টেস্ট, তাহলে এখানে কত টাকা হবে? সরি, টাকার কথা কেন বলছি, এত টাকার কথা মুখে আসলে হবে, পরে আছে টাকা। তাহলে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করব, উইথ এ ভিউ টু সাকসিডিং ইন দ্য টেস্ট, তাহলে এখানে জেতার জন্য বা এখানে ফলাফলে ভালো করার জন্য।
তাহলে এখানে উইথ এ ভিউ টু আমরা কেন ব্যবহার করব? কারণ এই যে এখানে আইএনজি যুক্ত ভার্ব আছে, এই জন্য উইথ এ ভিউ টু ব্যবহার হবে। কারণ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ইউজ টু, এগুলোর পরবর্তীতে আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করা হয়। প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 7 টাকা। আরে কি হলো? এরূপভাবে দান করলে 15 দিনে কত টাকা দান করা হবে? তাহলে কিভাবে বৃদ্ধি পাচ্ছে সেই সিকোয়েন্স বা ধারা আপনাকে বুঝতে হবে। প্রথম দিনে 1, দ্বিতীয় দিনে 2, তৃতীয় দিনে 4। 4টা কিভাবে হলো? দিনের সাথে এখানে তাল মিলানো হচ্ছে কি, যে প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা। তাহলে এই 4 আর এখানে মানে তৃতীয় দিনে কত টাকা দিয়েছে? তৃতীয় দিন আর টাকা দিয়েছে 4, 4 দিনে 7। আবার এরপরে হবে কি, চতুর্থ দিনে দিছে টাকা 7, দিন হলো চতুর্থ, তার মানে 7 4 11 টাকা। এভাবে অষ্টম, 8 5 তার এইভাবে আমাদের হিসাব করে এটা বের করতে হবে। কিন্তু পরীক্ষায় রুমে গিয়ে 1 2 3 4 7 4 11 11 3 এইভাবে হাতে গুনে এটা তো অনেক সময় লাগবে, তাই না? যেহেতু 15তম দিন, অনেক সময় লাগবে। তাহলে সহজেই এখানে আমরা বের করব। আমাদের প্রথম পদ হিসাবে ধরবো এ, তাহলে এর মান কত? 1। এরপর আমাদের দেখতে হবে মান কত, আর এর মানটা বের করবে। যে 2 থেকে 1 বাদ দিলে কত হবে? 3। তারপর এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, 7 থেকে 4 বাদ দিলে 3 হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে যদি আমরা ধরি তাহলে আমাদের গুণ উত্তর ধারাটা হবে না, কারণ 1 2 4 8 হওয়ার কথা। যদি এখানে 8 হতো সেক্ষেত্রে আমরা গুণ উত্তর ধারা দ্বারা অঙ্কটা এখানে করতে পারতাম। আর যদি এখানে 8 যদি আমরা ধরেই নিই, এখানে 8 রয়েছে, তাহলে আমাদের সিকোয়েন্সটা কি হতো? 1 2 4 8। তাহলে প্রত্যেকটার সাথে আমরা যদি ভাগ করি তাহলে আমরা আর এর মানটা কত পাইতাম? 2 পাইতাম। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যদি আর এর মান ধরে করতাম তাহলে আমাদের অঙ্কটা সঠিক অ্যান্সার হবে। আমরা এখানে 7 এর পরিবর্তে 8 ধরে করব, সেহেতু অ্যান্সার করাটা সহজ হবে। তাহলে এখন আমরা এর মান পেয়েছি কত? 1, এবং আর এর মান পেয়েছি কত? 2। তাহলে এখানে আমাদের সামেশন অফ n যদি করি তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1। আমরা যদি একটু বিস্তারিত আপনাদের বলে দিই তাহলে কিভাবে করবেন। যেখানে এর মান আপনারা 1, আর এর মান 2 পেয়েছেন নিশ্চয়ই। তাহলে এখানে সামেশন অফ n হবে কি? a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে এখন r এর মান, n এর মান আমরা বসিয়ে অ্যান্সারটা পাবো। তাহলে এর মান 1 গুণন আর এর মান কত? 2, তার উপরে 15 মাইনাস 1। ক্যালকুলেশন আপনারা যেটাই করবেন অ্যান্সার আসবে 32,767। তাহলে এটাই হবে রাইট অ্যান্সার। 8 হিসেবে, 7 হিসেবে অ্যান্সার আসবে না। দ্য ম্যান গট ইউজ টু ড্যাশ ওয়াক এভরি মর্নিং। কিছুক্ষণ আগে কি বলেছি? ইউজ টু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড এর পরে কি হয়? আইএনজি যুক্ত ভার্ব হয়, তার মানে ইউজ টু রয়েছে, টকিং হবে রাইট অ্যান্সার। লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেছিলেন? তিনি পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন। একটি কাজ যে 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে, কাজ শুরুর 10 দিন পর 10 জন লোক চলে গেল, বাকি কাজ শেষ করতে কত দিন সময় লাগবে? 15 দিন লাগবে। এটা তো সহজ হিসাব। নিচের কোনটি পারিভাষিক শব্দ? ভালো করে খেয়াল করে দিন। পারিভাষিক শব্দ এখানে একটাই রয়েছে, সেটি কি? সাময়িকী। গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত? গণহত্যা জাদুঘর অবস্থিত খুলনাতে। 2026 সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে কোন দেশ? আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। আবারও বলে রাখছি, আপডেট যত বেশি পারবেন প্রশ্ন পড়ে নেবেন আইবিআই, অর্থাৎ 22 তারিখে উপানুষ্ঠানিকের পরীক্ষার জন্য। নিশীথ সূর্যের দেশ বলা হয় কোনটিকে? আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে যেটি রয়েছে সেটি হলো নরওয়ে। মূলত নিশীথ সূর্যের দেশের যে অবস্থাটা সেটা একটা নির্ধারিত দেশকে কেন্দ্র করা হয় না, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে হয়ে থাকে। আর এটা মনে রাখবেন কিভাবে? ফিডে আসুন। আবার বলছি কি? ফিডে আসুন। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, এই কয়টা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। আর এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতেই নিশীথ সূর্যের যে একটা আবহ থাকে সেটা পাওয়া যায়। জনশুমারি পরিচালনা করে কোন সংস্থা? জনশুমারি এই কাজটুকু পরিচালনা করে বাংলাদেশের যে বিবিএস রয়েছে সেটি। অপারেশন সার্চ সোর্ড কোন দেশের যুদ্ধের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে ইরাক এবং ইরাক যুদ্ধ। হ্যান্ডআউটের বা শুদ্ধ পরিভাষা কোনটি? হ্যান্ডআউটের শুদ্ধ পরিভাষা যদি আমরা বলি জ্ঞাপন পত্র।
প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে এতক্ষণ আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই উপানুষ্ঠানিক শিক্ষা গুরুর অফিস সহায়ক প্রশ্ন সমাধান ক্লাস নাম্বার মডেল টেস্ট তিনি। আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন বেশি বেশি। আর আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য একটা ছোট্ট শর্ট সাজেশন তৈরি করা হয়েছে, যদি পড়ার উদ্দেশ্য থাকে তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের ক্লাসটি। আল্লাহ হাফেজ।